আমন্ত্রণ সবাইকে সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি অনুষ্ঠান প্রিয় প্রাঙ্গণ আওয়ার ডেমোক্রেসিতে। সঙ্গে আছি আমি নঈম নিজাম। অনুষ্ঠানটি শনিবার থেকে বুধবার এই 5 দিন আরটিভির স্টুডিওতে সরাসরি সম্প্রচার হয়। দর্শক, অন্যান্য দিনের তুলনায় আজ আমরা একটু ভিন্ন পরিসরে আলোচনা করব। আমরা জানি গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের আর 4র্থ মৃত্যুবার্ষিকী। তার কর্মময় এবং বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করব আমরা। আর এই বিষয়ে আলোচনা অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। একই সঙ্গে আলোচনা অংশ নেবেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরী। দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা চাইলেও এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এই জন্য ফোন করুন 09-611-554433 নাম্বারে। চলে যাচ্ছি এখন মূল আলোচনায়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে জনাব কামরুল ইসলাম সিদ্দিকের উপর একটি ডকুমেন্টারি আমরা দেখব এবং এই ডকুমেন্টারি থেকে আমরা এরপর মূল আলোচনা শুরু করব। আমরা অনুষ্ঠানটি এখন দেখি। অবকাঠামো উন্নয়নের রূপকার কামরুল ইসলাম সিদ্দিক 1945 সালের 20 জানুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। আমার বাবা ছিলেন 10 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। ওনার পড়াশোনা শুরু হয় কুষ্টিয়ার জেলা স্কুল থেকে। তারপরে উনি ওখান থেকে পাশ করার পর ওখানকারই সরকারি কলেজে ভর্তি হয়েছিলেন। তারপরে উচ্চশিক্ষার জন্য উনি বর্তমানের বুয়েট থেকেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়েছেন। যে হাতে তিনি গড়েছেন মজবুত ইমারত আর রাজপথ, সেই হাতে একদিন উঠে আসে অস্ত্র। ভারতের বেতাই ইউথ ক্যাম্পে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। জোনাল ইঞ্জিনিয়ার হিসেবে রাস্তা, ব্রিজ, কালভার্টের নকশা প্রণয়ন করে অপারেশনে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। উনার কর্মজীবন শুরু হয় এলজিইবি থেকেই। দীর্ঘ 3 যুগ উনি ওয়ার্কস মিনিস্ট্রির আন্ডারে কাজ করেছেন প্রধান উপপ্রকৌশলী হিসেবে। তারপরেই তো এলজিইবির থেকেই উনি তৈরি করলেন এলজিইডি, বর্তমানে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। একমাত্র তারই কৃতিত্ব পুরা এলজিডি ডিপার্টমেন্টটা সৃষ্টি, এটা কিছুই ছিল না। দীর্ঘ 3 যুগ তিনি ওয়ার্কস প্রোগ্রামের উপপ্রধান প্রকৌশলী, এলজিইবির প্রকৌশল উপদেষ্টা এবং এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলস পরিশ্রম করেছেন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মডেল হিসেবে এলজিইডিকে বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন। 1999 সালের মে মাসে পিডিবির চেয়ারম্যান হিসেবে তিনি যোগ দেন। তার সুদক্ষ পরিচালনায় পিডিবি পেয়েছিল নতুন আলোর সন্ধান। কামরুল ইসলাম সিদ্দিকী সাহেবের সম্বন্ধে একটা কথাই বলতে হয় যে উনি কর্মিষ্ঠ মানুষ ছিলেন, কাজ পাগল ছিলেন, আর গ্রাম বাংলারে উনি চিনতেন এবং গ্রাম বাংলার জন্য তিনি ভাবতেন। কৃষি ক্ষেত্রে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে ইরি চাষের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা পূরণে অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনার ধারণায় তিনি বাংলাদেশের রাবার ড্যাম স্থাপন এবং এই প্রযুক্তিকে জনপ্রিয় করেন। পল্লী উন্নয়নের ক্ষেত্রে সারা দেশে যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক ঘটনা ঘটেছে এবং এছাড়াও নগর উন্নয়নে তার অবদান রয়েছে। উনি এখান থেকে চলে যাওয়ার পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার অবদান রেখেছেন। পরবর্তীতে পূর্ত সচিব হিসেবে এবং আমাদের এই যে প্রতিষ্ঠান দেখছেন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, এখানকার প্রেসিডেন্ট হিসেবে উনি সফলভাবে এটা চালিয়েছেন। কাজের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রয়াত এই গুণী প্রকৌশলী ভাসানী স্বর্ণপদক, কবি জসিমউদ্দিন স্বর্ণপদক, আইইবি স্বর্ণপদক, সিআর দাস স্বর্ণপদক, আব্বাস উদ্দিন স্বর্ণপদক, শেরে বাংলা স্বর্ণপদক, বঙ্গবন্ধু প্রকৌশলী স্বর্ণপদক, জাইকা মেরিট অ্যাওয়ার্ড, বিএসিই সিলভার জুবিলি অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার্স প্রকৌশলী সিদ্দিকীকে বাংলাদেশের সড়ক যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য 1999 সালে ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন কর্তৃক পার্সন অব দ্য ইয়ারে ভূষিত করে। 2003 এবং 2004 মেয়াদে কামরুল ইসলাম সিদ্দিক গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ সাউথ এশিয়া রিজিয়নের প্রথম চেয়ারপারসন নির্বাচিত হন। জনাব সিদ্দিক তার পেশাগত দায়িত্ব পালন ছাড়াও বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এই উন্নয়ন ব্যক্তিত্ব 2008 সালের 1 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে তার পুত্রের বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর।
আমরা এতক্ষণ ধরে কামরুল ইসলাম সিদ্দিকের বর্ণাঢ্য জীবনের উপর একটি আলোচনা দেখলাম। আসলে যে বিষয়টি শুরু থেকে আমরা জানি, যেটা জনাব কামরুল ইসলাম সিদ্দিক বাংলাদেশের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছেন, এবং আপনি গ্রাম থেকে গ্রাম এবং গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা সদরের যে সড়ক অবকাঠামোর উন্নয়ন, মূলত এর বিকাশ এবং এর প্রতিষ্ঠাতা ওনাকেই বলা চলে। শুধু তাই নয়, এলজিডির মতো একটি প্রতিষ্ঠান সচিবালয় 2 রুমের একটি কক্ষ থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন, এবং এটার বিশাল আজকের বিকাশ গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায় তাদের একটি করে অফিস, এখানে গাছ লাগানো, অনেক অবদান। তা আমি শুরুতেই জনাব হোসেন জিল্লুর রহমানের কাছে আমার প্রশ্ন সেটা হলো যে বাংলাদেশের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার ক্ষেত্রে তার যে অবদান, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? না, এটা মূল্যায়ন যেভাবে আমরা দেখলাম, আমি যদি আমাদের তো 41 বছর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 41 বছরে বাংলাদেশ সেই 71-এর বা একদম এক ধরনের খুবই ভঙ্গুর অবস্থা থেকে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি। এই যে অগ্রযাত্রা যতটুকু হয়েছে বিভিন্ন খাতে হয়েছে, সেই অগ্রযাত্রার অন্যতম একজন চালক হিসাবে অ্যাকচুয়ালি আমি কামরুল ইসলাম সিদ্দিকীকে মনে করি। উনি অন্যতম একজন চালক, এবং আজকের ওনার এই যে 4র্থ মৃত্যুবার্ষিকী, ওনার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং এটাও একটা আজকে খুব ভালো লাগছে আমার আসলে যে জাতি হিসাবে অ্যাকচুয়ালি ওনার যেই ধরনের রিকগনিশন আমাদের প্রয়োজন ছিল। আমি নিজে কিছুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম, আনসাং হিরো। উনি হচ্ছে বাংলাদেশের একজন হিরো, কিন্তু যিনি আনসাং, ওনাকে নিয়ে আমরা এবং নতুন প্রজন্ম অনেকে হয়তো জানেও না ওনার মতো একজন লোকের কথা। তো উনি শুধু গ্রামীণ অবকাঠামোর মধ্যে ওনার অর্জনকে সীমাবদ্ধ করা যাচ্ছে না। আমি দেখছি যে 3টা খাতে উনি একটা যুগান্তকারী ভূমিকা রেখেছেন। একটি হচ্ছে আমাদের, আমি বলবো, প্রথম কানেক্টিভিটি রেভলিউশন, মানে যোগাযোগ বিপ্লবের প্রথম বিপ্লবের রূপকার কিন্তু উনি। সেটা হচ্ছে এই যে আপনি যেটা বললেন গ্রাম থেকে এই যে ফিডার রোডস, মানে প্রত্যন্ত অঞ্চল থাকবে না, প্রত্যন্ত থাকবে না। কারণ এই যে প্রত্যন্ত হওয়ার যে অভিশাপটা, এটা যারা ওই প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা জানে। অ্যাকচুয়ালি আপনি প্রত্যন্ত অঞ্চলে থাকা মানে হচ্ছে সব কিছু থেকে কেটে থাকা, স্বাস্থ্য থেকে থেকে আপনার শিক্ষা থেকে এবং জাতীয় সব ধরনের পরিচয় থেকে আপনি কাটা থাকেন। সেইখানে আপনার 20 বছরের মাথায়, এটা ওনারা বেসিক্যালি 80 দশকের শেষের দিকে শুরু করেছিলেন যাত্রাটা। সেখান থেকে 20 বছরের মাথায় বাংলাদেশ কিন্তু আজকে, মানে অনেক জায়গায় আমি একটা উদাহরণ যখন ওনার অর্জনের কথা বলতে যাই, আমার কাছে খুব সহজ একটা উদাহরণ বলার একটা সেন্টেন্স হিসেবে ব্যবহার করি যে আজকে বাংলাদেশে আমি যদি ঢাকা শহর থেকে সকাল সূর্যোদয়ের সময় একটা গাড়ি নিয়ে বের হই, আজকে বাংলাদেশে একটি গ্রামও হয়তো সম্ভবত নাই যেখানে সূর্যাস্তের মধ্যে আমি পৌঁছতে পারবো না। এটা একটা অসম্ভব বিপ্লব গত 20 বছর হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ, অনেক উন্নয়নশীল দেশে এই বিষয়ে, ওখানে হয়তো হাইওয়ে আছে, বড় বড় মেগা সিটি আছে, কিন্তু পুরো দেশটা একটা প্রত্যন্ততার যে অভিশাপ, সেখান থেকে মুক্তির ক্ষেত্রে এটা একটা রাখতে পারেনি অন্যরাও। বাট উনি আর 2টা জিনিস করেছেন, এটা তো একটা, কিন্তু আর 2টার দিকে আমি মনে করি উনি একটা বাংলাদেশের ইতিহাসে একটা বড় ভূমিকা নিয়ে আছেন। একটু হচ্ছে প্রকৌশল যে পেশাটা, সেই প্রকৌশল পেশাকে উনি একটা সামাজিক দায়িত্ববোধের একটা ধারণার মধ্যে নিয়ে এসেছেন। প্রকৌশল পেশাটা কিন্তু শুধু টেকনিক্যাল ছিল, কিন্তু উনি সোশ্যাল ইঞ্জিনিয়ার, মানে প্রকৌশল কিন্তু আমি শুধু টেকনিক্যাল বিষয় না, আমার সামাজিক দায়িত্ববোধ আছে। আমি আপনার কাছে আবার আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে জনাব আবুল হাসান চৌধুরীর কাছে আবার প্রশ্ন, এবং সেটা হলো যে তিনি একজন দক্ষ প্রশাসক হিসাবে তার সুনাম ছিল, কিন্তু আপনি যখন আগের সরকারের আমলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন কিন্তু তিনি একাধারে এলজিডির পরে পিডিবি, মানে আমাদের বিদ্যুৎ খাতের উন্নয়নে একটি বড় ধরনের অবদান রাখেন। শুধু এখানেই সীমাবদ্ধতা ছিল না, এরপর তিনি যখন পূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন, তখনও কিন্তু তার একটা অসাধারণ সাফল্য ছিল। এই যে তার বর্ণাঢ্য কর্মজীবন বিভিন্ন খাতে, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আজকে কামরুল ইসলাম সিদ্দিকী সাহেবের 4র্থ মৃত্যুবার্ষিকী, একজন নিরহংকার নিবেদিত কিংবদন্তি কামরুল ইসলাম সিদ্দিকী সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করব
যে তার সমস্ত সৃজনশীল কর্মকাণ্ডকে আল্লাহ ইবাদত হিসেবে গ্রহণ করে ওনাকে জান্নাতবাসী করুক। দেখুন, কামরুল ইসলাম সিদ্দিকী সাহেব একটু আগে যেটা আমরা শুনলাম, মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন যে একেবারে কাজ পাগল লোক ছিলেন, এবং এই যে প্রশাসনিক কথাটা আপনি বলছেন, উনি কিন্তু প্রশাসনের ভিতরে থেকেও উনি সম্পূর্ণভাবে এবং খুব তড়িৎ গতিতে বুঝতে পারতেন যে দেশের জন্য কোনটা মঙ্গল হবে, এবং সেটা কাজ খালি করেন নাই, দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন এবং দ্রুত বাস্তবায়ন করেছেন। আমি আমার নিজের এলাকার একটা উদাহরণ দেই। তখন আমি বিরোধী দলে, আমি ওনার কাছে একদিন আলাপ করলাম যে মধুপুরে আপনারা হয়তো জানবেন সবচেয়ে বেশি আনারস হয় বাংলাদেশে, প্রায় 11,000 মেট্রিক টনের বেশি আনারস পচে যায়, কারণ একটা ইউনিয়ন যেখানে হয় আলোকদিয়া, সেখানে আপনার কোনো রাস্তা অবকাঠামো না থাকায় কৃষকরা সেই আনারস নিয়ে আসে যখন শহরে, তখন হয় পচে যায় বা আনতে পারে না। অল্প কিছুদিনের ভিতরে তিনি 7 কিলোমিটার রাস্তাই শুধু করেন নাই, একটা ইউনিয়নে 2টা ব্রিজ করেছেন, চাপড়ি এবং আপনার কুরালিয়া। এই যে একটা, এটা তো খালি এক জায়গায় করেন নাই, অন্য জায়গায়ও করেছেন। এবং আমি যেটা লক্ষ্য করেছি, কে ওনার কাছে কোন অনুরোধ করলো সেটা বড় কথা নয়, উনি মাত্র কয়েকদিনের ভিতরে এইটা ওনার সার্ভে টিম পাঠিয়ে উনি দেখেছেন এবং এই কাজটা নিয়ে গেছেন। আপনি যথার্থই বলেছেন, আমাদের যে বিরাট যে সমস্যা, একটা তো অবকাঠামো। কোনো দেশের আপনার অবকাঠামোর উন্নতি না হলে, এখানে আমি বিজ্ঞ অর্থনীতিবিদের সাথে বসে আছি, সেই দেশের উন্নতি হয় না। তিনি শুধুমাত্র, অবশ্যই গ্রামীণ অবকাঠামো রূপকার বলা যায়, কিন্তু শুধুমাত্র গ্রামীণ অবকাঠামো নয়, এই যে বিদ্যুৎ খাত যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানেও তিনি একটা অত্যন্ত পজিটিভ ইতিবাচক ভূমিকা রেখেছেন। তারপরে দেখেন উনি যমুনা ব্রিজ অথরিটির কিছুদিন চেয়ারম্যান ছিলেন, সেখানেও তিনি রেখেন, ওনাকে যে কাজে দেওয়া যেত। এবং ঢাকা শহরের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু তার অবদান আছে। তিনি যখন রোড আরবান প্রজেক্টের দায়িত্বে ছিলেন, সেই সময়টা কিন্তু এয়ারপোর্ট রোডের যে পরিবর্তন বা ঢাকার অনেক পরিবর্তন কিন্তু তার হাতে করা কিন্তু। এবং আমরা যারা দেখেছি ওনাকে কাজ নিয়ে গেছি, উনি ওনার কাছে দিন রাত কিছু ছিল না, সার্বক্ষণিক উনি একেবারে নিবেদিত কাজের মধ্যে ছিলেন। ইট ওয়াজ এ প্যাশন উইথ হিম। ওনার কাছে 9 to 5 বলে কোনো কথা ছিল না। এবং শুক্র শনিতে অফিস করতেন। আমি খুবই ওনার সাথে আমি কিছুটা তৃপ্তি পাচ্ছি যে আজকে কিছুদিন পরে হলেও এরকম একটা বিরাট বিশাল ব্যক্তিত্বকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, এবং সাথে সাথে আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আশা প্রকাশ করব, দাবি করব যে তাকে মরণোত্তর স্বাধীনতা পদক, 21শে পদক যেন দেওয়া হয়, কারণ এটার তার জন্য প্রয়োজন নাই। ইট ক্যান বি এন এক্সাম্পল যে ভালো কাজ করলে আমরা ভুলে যাই না। আমি আপনার কাছে আবার আসবো। আমার মনে হয় যেটা একটা বড় একটা বিষয়, আপনি যে শ্রদ্ধা জানানোর কথা বলেন, সম্মান জানানোর কথা বলেন, আমার মনে হয় আমাদের হোসেন জিল্লুর রহমান সাহেব এই ক্ষেত্রে একমত হবেন। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টিতে আনছি, যে কথা তিনি বললেন, যেমন রাবার ড্রাম দিয়ে কিন্তু পানি নিয়ন্ত্রণ করে কিভাবে আমাদের উৎপাদন বাড়ানো যায়, কিংবা আমরা লক্ষ্য করে থাকলাম তিনি যখন হয়তো পত্রিকা পড়লেন হরিদান আবিষ্কার করেছে এক ভদ্রলোক ঝিনাইদহের, এবং তিনি কিন্তু সেখানে তার লোকজনকে লাগিয়ে ওখানে কৃষির উন্নয়নের জন্য অবদান রাখতেন। কিন্তু একটা নিরলস একটা প্রচেষ্টা ছিল অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখবেন? না, ওনার সেই জন্য আমি বললাম যে উনি অবকাঠামো দিয়ে শুরু করেছিলেন বটে, কিন্তু ওনার যে দৃষ্টিভঙ্গিটা ছিল, বাংলাদেশে বহু সমস্যা আছে, আমরা অনুন্নত একটা পর্যায় থেকে শুরু করেছি, বিশ্বে একটা মর্যাদাশীল জায়গায় যেতে হলে বহু ধরনের সমস্যা আমাদের সমাধান করতে হবে। প্রতিনিয়ত ওনার কিন্তু একটা ছিল, চেষ্টা ছিল, চিন্তা ছিল যে প্র্যাকটিক্যাল, এই যে আমাদের কৃষিমন্ত্রী যেটা বললেন যে গ্রামীণ ইয়েটা উনি চিনতেন। আমার সাথে অনেকগুলো ক্ষেত্রে আলাপ হয়েছে, অনেক জায়গায় গিয়েছিও। যেমন একবার আমরা হাওর নিয়ে আলোচনা করছিলাম, এবং ওখানে আলোচনা হলো যে হাওর যেহেতু পানি একটা জায়গা, সেখানে এই যে স্যানিটেশন, এই যে টয়লেটের ব্যবস্থা হয়তো যেখানে শুকনো জায়গায় যেভাবে আমরা সহজে করতে পারি সেখানে করা যাবে না, ওখানে পাইপ সিস্টেম কি করা যায় কিনা, এই ধরনের প্র্যাকটিক্যাল ইস্যু। আমরা আরেকবার গেলাম ইয়েতে আপনার বগুড়া, কুষ্টিয়া ইত্যাদিতে, এই যে তথ্য প্রযুক্তি, এই যে গ্রামীণ পর্যায়ে তথ্য সেবা নিয়ে যায়, তথ্য প্রযুক্তি সেবা। তো ওনার অবদানের মধ্যে আমি যেটা দেখি যে উনি আমাদের আজকের জন্য, আজকে ওনাকে তো শ্রদ্ধা জানাচ্ছি বটে, কিন্তু আরেকটা দৃষ্টিকোণ থেকে আজকে আপনারা যারা এটা উদ্যোগ নিয়েছেন আমি সাধুবাদ জানাচ্ছি, যে আজকের বাংলাদেশে এই ধরনের একটা কর্মবীর, এই কর্মবীরদের পুনরুত্থান প্রয়োজন আসলে। কারণ আমাদের এখানে একটা আমলাতান্ত্রিক এই ফাইল চালাচালির যে সংস্কৃতি, তার বিপরীতে কিন্তু উনি দাঁড়িয়েছিলেন। অবশ্যই, এবং ওনার কাছে আমি প্রথম থেকে দেখেছি সেই আপনার ওই প্রোটোকলের মধ্যে নাই। উনি প্রথম যিনি উনার ইঞ্জিনিয়ারকে মোবাইল ফোন দিয়ে দিয়েছিলেন। অনেকে ভাবতেন যে এটা প্রিভিলেজ, কিন্তু উনার ছিল যে রাত 12টায় চেক করতে পারবেন কাজটা হয়েছে কিনা। আজকেই যে আমরা আজকের আমাদের যেই পর্যায়ে আছি,
এই যে কর্মবীরদের আসলে পুনরুত্থান প্রয়োজন, তাদের নতুন করে আসা, এবং সেখানে কামরুল ইসলাম সিদ্দিকীর উদাহরণটা সবচেয়ে বেশি অনুপ্রেরণার একটা জায়গা হিসেবে দেখা যেতে আমি পারে। এই প্রসঙ্গে এনারা আপনার ব্যক্তি নয়, এনারা একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, আমি এখানে আপনাকে একটা প্রশ্ন ধরে দিচ্ছি, সেটা হলো যে উনি কিন্তু শুক্রবার অফিস করতেন, শনিবার অফিস করতেন, রাত 9টা-10টা পর্যন্ত অফিস করতেন, এবং যেহেতু তিনি অফিস করতেন তার এই কারণে সারা বাংলাদেশের প্রত্যেকটি এলজিডি অফিসের কর্মকর্তারা কিন্তু জেগে থাকতেন কিংবা অফিসে থাকতেন। এটা একটা বিষয়। একটা ছিল পত্রিকা পড়ে বিভিন্ন এলাকায় একটা ব্রিজ দরকার, একটি রাস্তা দরকার, কোনো কর্মকর্তা কিংবা আমাদের কোনো যারা সরকার দায়িত্বে থাকেন তারা কিন্তু সহজে এটা কিন্তু ব্যবস্থা নেন না। কিন্তু তিনি কিন্তু এই যে ব্যবস্থা গ্রহণ করতেন, তাৎক্ষণিক পত্রিকা পড়ে ওই প্রকৌশলীকে পাঠিয়ে সেখানে ওই কাজটা করতেন। একটা বিষয়। আরেকটা ছিল পর্যটনের বিকাশও। আপনি দেখবেন যে আমাদের যেসব এলাকায় পর্যটন এলাকায় সেগুলোর কিন্তু প্রথম রাস্তাঘাট তিনি নির্মাণ শুরু করলেন। এই বিষয়গুলোকে কিভাবে মূল্যায়ন? নানা ব্যাপারে উনি চিন্তা করতেন। আমার এখানে বসে এই মুহূর্তে যেটা মনে হচ্ছিল যে একদিন ওনার সাথে একটা সেমিনারের পরে সোনারগাঁ হোটেল থেকে, উনিও গুলশানে থাকেন, আমিও গুলশানে থাকি, একইভাবে যাচ্ছিলাম এবং রাস্তায় যানজট, এবং দেখলাম তাৎক্ষণিকভাবে উনি এই যানজটকে নিরসন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে চিন্তা করছেন। তার মানে হালকা অনর্থক কোনো কথাবার্তা দিয়ে উনি সময় ব্যয় করতেন না, সার্বক্ষণিকভাবে একটা নিজেকে এইভাবে বিলীন করে দিয়েছিলেন কাজের ভিতর দিয়ে, যে দেখেন আমাদের দেশে আমরা অনেক কিছু ব্র্যান্ডিং এর কথা বলা হয়। এই যে কামরুল ইসলাম সিদ্দিকী সাহেবরা, তারা তাদের কর্মের ভিতর দিয়ে বাংলাদেশকে একটা ব্র্যান্ডিং এর জায়গায় পৌঁছে দিয়েছিলেন। যেমন এদের মাধ্যমেও কিন্তু বাংলাদেশ একটা অন্যভাবে পরিচিত হচ্ছিল, এবং আমরা যখন এই দেশে বিনিয়োগ বলেন বা অর্থায়নের কথা বলেন, বিদেশ থেকে আনার ব্যাপারে, এইসব মানুষ তারা একটা নিজেদেরকে এক্সপ্যান্ড করে এমন একটা জায়গায় গেছেন যে এর মাধ্যমেই তারা দেশ এবং জাতিকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছে। কাছে আমি আপনার কাছে আবার আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে টেলিফোনে অংশ নেবেন তত্ত্বাবধায়ক সরকারের আরেকজন সাবেক উপদেষ্টা জনাব এম হাফিজউদ্দিন খান। তিনি বলবেন কামরুল ইসলাম সিদ্দিক সম্পর্কে এবং তার মূল্যায়নটা আমরা শুনবো। হ্যালো হ্যালো আমাদের সঙ্গে টেলিফোনে জনাব হাফিজউদ্দিন খান আছেন। জি হ্যালো। আমার মনে হয় যে টেলিফোনটা সমস্যা করছে। হ্যাঁ, আমরা জনাব হাফিজউদ্দিন খান, আপনার কাছে আমাদের প্রশ্ন। জি, আমরা জনাব কামরুল ইসলাম সিদ্দিক সম্পর্কে আমাদের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী সাহেব বললেন, অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান সাহেবের মূল্যায়ন শুনলাম, এবং তার যে বাংলাদেশের অর্থনীতিকে পরিবর্তন করার ক্ষেত্রে বাংলাদেশের সার্বিক অবকাঠামোগত কিংবা বিদ্যুৎ খাত অন্যান্য সকল খাতের একজন অসাধারণ উন্নয়ন ব্যক্তিত্ব ছিলেন। এই সম্পর্কে আপনার মূল্যায়নটা আমরা জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আমি কামরুল সিদ্দিকী সাহেবের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার আমার সুযোগ হয়েছিল। যখন প্রথম এটা আমি তদানীন্তন সিএমএল সেক্রেটারি ছিলাম, তখন এলজিইবি লোকাল ইঞ্জিনিয়ারিং ব্যুরো সৃষ্টি হয়, তখন আমি তার সঙ্গে কাজ করেছি। পরবর্তীকালে 1990-91 সনে এলজিইডি আমি যখন লোকাল গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যুগ্ম সচিব থাকাকালে আমি তো লোকাল ওনার অর্গানাইজেশনের সঙ্গে ওতপ্রোতভাবে যোগ দিয়েছিলাম, সবসময় কাজ করেছি, এবং ওনার হাত দিয়ে অবশ্যই আমার সম্ভব একটু সুযোগ হয়েছিল সাহায্য করার, যার ফলে এলজিইবি থেকে এলজিইডি ডিপার্টমেন্টে এটাকে কনভার্ট করা হয়। আর তখন ওনার কর্মদক্ষতা যে অলরেডি আপনারা শুনেছেন, জনাব হোসেন জিল্লুর সাহেব বলেছেন, জনাব আবুল হাসান চৌধুরী সাহেব বলেছেন, একই কথা আমি বলতে চাচ্ছি যে ওনার কর্মদক্ষতা, ওনার নিষ্ঠা, এবং উনি যে স্বপ্নদ্রষ্টা, এই যে সারা বাংলাদেশকে যে কানেক্টিভিটির কথা হোসেন জিল্লুর সাহেব বলেন, ও তো সারা বাংলাদেশ যে এখন ঢাকা শহর থেকে যে কোনো জায়গায় একদিনে পৌঁছা যায়, এই যে অবকাঠামো, রুরাল ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, এটা তো উনি স্বপ্ন দেখেছিলেন, উনি বাস্তবায়ন করেছেন, এবং এটাতে আমাদের দেশে অগ্রগতি অবশ্যই এটা বিরাট একটা অবদান রেখেছে। ওনার কাজের স্বীকৃতি আমরা না দিতে পারি, ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের সেই বিখ্যাত বইটা গভর্নমেন্ট দ্যাট ওয়ার্কস, সেখানে এলজিডি কে একটা মডেল হিসেবে সেখানে দেখানো হয়েছে। আমরা কিন্তু এই স্বীকৃতি দেইনি, যে আবুল হাসান সাহেব বলে আমি সেটা চিন্তা করতেছিলাম। আজ এদেশে যদি কেউ ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড পায়, তারপর ওনার নাম সবাইকে আসা উচিত। পশ্চিমা ছিল, ওনার এটা পাওয়া উচিত, ওনাকে এই রেকগনিশন দেওয়া উচিত। উনি মুক্তি সংগ্রামী ছিলেন, তারপর উনি দেশ গঠনের জন্য যে অবদান রেখেছেন, এটা নীরবে কাজ করেছেন, এটা তুলনাহীন। এবং এরকম আমি আমার 25 বছর সরকারি চাকরি জীবনে এরকম নিষ্ঠার সঙ্গে এরকম ভাবে এবং একটা ভিশন নিয়ে কাজ করতে আমি খুব কম দেখেছি, এবং এরকম নিবেদিত প্রাণ কর্মকর্তাকেও কম দেখেছি, এবং এই জন্য আমি ওনাকে স্মরণ করি, এবং আমি নিজেকে গৌরবান্বিত মনে করি ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল।
ধন্যবাদ জনাব হাফিজউদ্দিন খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এরপর আলোচনা আসবো, তার আগে প্রিয় দর্শক আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো এই অনুষ্ঠানে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম এলজিডির প্রতিষ্ঠাতা দেশের উন্নয়ন ব্যক্তিত্ব কামরুল ইসলাম সিদ্দিকীর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে। আর এই বিষয়ে আলোচনা অংশ নিচ্ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমরা আবার আমাদের মূল আলোচনা যেটা শুরু করেছিলাম, আমার মনে হয় যে আমরা সেটাতে ফিরে গেলাম। আমরা এই মুহূর্তে যেটা আমাদের আসলে রাষ্ট্রীয় বিষয়ে আমরা আলোচনা করছিলাম, যে ওনার মতো যে কথা হোসেন জিল্লুর রহমান আপনি বলছিলেন, যে এরকম একজন মানুষের বড় অভাব আমরা কিন্তু লক্ষ্য করছি। আজকে কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে সড়ক যোগাযোগ অবকাঠামো ক্ষেত্রে কিংবা অনেক রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা দেখি অনেক সংকট, সমস্যা এবং সমস্যার সমাধান, যে কথা একটু আগে আবুল হাসান চৌধুরীও বললেন, যে তিনি নিজের মতো করে একটা সিদ্ধান্ত নিতে পারতেন, তিনি যখন যে কাজ করতেন সেখানে সিদ্ধান্ত নিতেন, যেটা আপনিও বললেন। এই যে তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার এই অভাবটা, এখন এই অভাবটা কেন আপনার কাছে কি মনে হয়? না, অভাব তো হচ্ছে যে আমরা এই ধরনের ব্যক্তিত্বকে যেমন আমরা মূল্যায়ন করছি না, মেধার অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের বাংলাদেশে অন্যতম প্রধান একটা সংকট হচ্ছে মেধার একটা অবমূল্যায়ন হচ্ছে সর্বক্ষেত্রে, আমলাতন্ত্র হোক, আমাদের অন্যান্য পেশার ক্ষেত্র মনে হোক, প্রতিটা ক্ষেত্রে মেধার একটা অবমূল্যায়ন হচ্ছে। সেখানে কামরুল ইসলাম সিদ্দিকদের উদাহরণটা আমাদের আজকে অ্যাকচুয়ালি আরও নতুন করে নতুন গুরুত্বের সাথে নিয়ে আসা উচিত। উনার কিন্তু আরও দুটো অবদান আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। একটি হচ্ছে আমার উনার সাথে প্রথম পরিচয় যখন এলজিইডি হয়নি, এলজিইবির কথা বললো, আমার কাছে ওটা একটা বিস্ময়কর আবিষ্কার ছিল। লালমাটিয়ার অনেকগুলো অফিসে এলজিইবি হিসেবে ছিল, প্রথম একটি অফিস ছিল, একটা দোতলা একটা বিল্ডিংয়ের মধ্যে। তো ওখানে আমি আরেকটা জিনিস দেখলাম, যেটা এই মেধার অবমূল্যায়নের সাথে লিঙ্কড আছে। উনি কিন্তু উনার বড় রাস্তা প্রজেক্টগুলো শুরু করার আগে প্রায় 4-5 বছর ধরে টোটাল গুরুত্ব দিয়েছিলেন উনার ওয়ার্কফোর্সের স্কিল ডেভেলপমেন্ট, ট্রেনিংকে উনি অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কিন্তু নিয়ে এসেছিলেন। এবং আপনি দেখবেন এলজিইডির যে মেইন বিল্ডিংয়ের পাশে আরেকটা বিল্ডিং আছে আরডিইসি বলে, এই যে ট্রেনিংয়ের পুরো বিষয়টা, যে আমাদের প্রশিক্ষিত কর্মবাহিনী দরকার, এই উপলব্ধিটা কিন্তু উনি একদম প্রথম থেকে ফিল করেছিলেন। আরেকটা বিষয়, এটা ওনার সাথে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে যেমন আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় এখন টানাপোড়েন চলছে না অনেক ধরনের, উনি কিন্তু উনার এলজিইডির কাজের মধ্যে আমি দেখলাম যে পার্টনারশিপ বলে যে একটা কথা আমরা ইউজ করি, সত্যিকার অর্থে পার্টনারশিপ, যে অন্য এই যে বিদেশির ওরা আসবে আমাদের সাথে একদম পার্টনারশিপ অ্যাপ্রোচে কাজ করবে, এটা উনি খুব গুরুত্বের সাথে করতেন। আমি আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে অপেক্ষা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, তিনি লোকাল গভর্নমেন্ট একজন বিশেষজ্ঞ। জনাব কলিমুল্লাহ, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আলোচনা অংশ নেওয়ার জন্য। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ জনাব কলিমুল্লাহ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, শুনতে পাচ্ছি। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জনাব কামরুল ইসলাম সিদ্দিকীর বর্ণাঢ্য জীবনের উপরে। আপনি নিজেও ওনাকে কাছ থেকে দেখার একটা সৌভাগ্য ছিল এবং হয়েছিল। একই সঙ্গে তার বর্ণাঢ্য কর্মজীবন যেমন ছিল, আপনি স্থানীয় সরকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই যে একজন মানুষের স্থানীয় সরকারের জন্য এইভাবে বাংলাদেশে একটা স্থানীয় সরকারকে ডেভেলপ করা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা অবশ্যই বলতে হবে যে 1967 সালে জেলা বোর্ডের অধীনে পূর্ত কর্মসূচিতে প্রকৌশলী হিসেবে যোগদান করে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং সেই পর্যায় থেকে সরকারের সর্বোচ্চ যে পর্যায়ে জনচিত্রক হিসেবে পূর্ত সচিবের ভূমিকাও তিনি পালন করেন। না, স্থানীয় সরকার বিকাশে আমি আপনার কাছে বিশেষ করে জানতে চাচ্ছি, স্থানীয় সরকারের বিকাশে তার অবদানকে আপনি কিভাবে দেখেন, বা এই সম্পর্কে একটু বলুন। তাত্ত্বিক বিবেচনায় যদি আমরা আলোচনা করি তাহলে বলতে হবে যে তিনি বরাবর খুব কর্মনিষ্ঠ একজন মানুষ হিসেবে বারবার হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন, উন্নয়নে নতুন মাত্রা নিয়ে আসবার চেষ্টা করেছেন এবং ধরা ছোঁয়া যায় এই রকমের উন্নয়ন নিশ্চিত করবার চেষ্টা করেছেন স্থানীয় পরিমণ্ডলে। এবং স্থানীয় সরকারের বিকাশের বিশেষ করে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি আমাদের ইউনিয়ন পরিষদ, আমাদের জেলা পরিষদ কিংবা আমাদের উপজেলা পরিষদগুলোর কাজ করার ক্ষেত্রে, পৌরসভার কাজ করার ক্ষেত্রে তার অবদানটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি যেটা বলছিলাম আগে, যে ধরা ছোঁয়া যায় এরকমের উন্নয়নের
প্রচুর প্রমাণ একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বোচ্চ যে পর্যায়ে প্রশাসনের সব জায়গায় তিনি তার ছোঁয়া রেখে গেছেন, এবং এটি তার এই যে স্বল্প 63 বছরের জীবন পরিসরে যতটুকু করা দরকার তার চেয়ে অনেক বেশি পরিমাণ তিনি প্রমাণ এবং উপকরণ ছড়িয়ে রেখে গেছেন আমাদের জন্য। ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে। আমরা আবার আলোচনায় ফিরে আসি। আমি এবার আবুল হাসান চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন একটি বিষয়, সেটা হলো যে বিদেশিদের কাছে তার যে গ্রহণযোগ্যতা ছিল, শুধু বাংলাদেশের এই গ্রামীণ অবকাঠামোর প্রশংসা কিন্তু আমাদের প্রতিবেশী অনেকগুলো দেশ কিন্তু সবসময় করতেন, এবং যে কথা হোসেন জিল্লুর রহমান একটু আগে বললেন, এবং আমাদের অনেক দেশে, পৃথিবীর অনেক দেশ কিন্তু একটা রোল মডেল হিসেবে মনে করতো আমাদের এলজিডিকে, এবং মনে করতো যে এটা একটা মডেল, এটা একটা কিন্তু বিকাশ করার জন্য, ইনক্লুডিং নেপালের মতো দেশ আমি জানি, সেটা হলো যে কামরুল ইসলাম সিদ্দিকী সাহেবের সঙ্গে অনেকবার বৈঠক করেছেন। পশ্চিমবঙ্গে যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু এই বিষয়টি, আমাদের উন্নয়নের এই অবকাঠামোগত বিষয়গুলো নিয়ে কামরুল ইসলাম সিদ্দিককে আমন্ত্রণ জানিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে গিয়েছিলেন, এবং অন্যান্য অনেক দেশেই কিন্তু এটা ছিল। এই যে এই বিষয়টা বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা নিয়ে আপনার বক্তব্য কি? না, বিশেষভাবে যেটা আমরা উপলব্ধি করি যে খণ্ডিতভাবে অর্থনৈতিক কোনো উন্নয়ন যেটা হয় সেটা টেকসই হয় না এবং বিস্তৃতিও লাভ করে না। কামরুল ইসলাম সিদ্দিকী সাহেবের যেটাকে হোলিস্টিক বলে, একবার সামগ্রিকভাবে উন্নয়নের দিকে তিনি এগিয়ে গিয়েছিলেন বলেই তিনি দেশের মানুষের জন্য যেরকম উপকার এনেছেন, তাদের হৃদয় জয় করেছেন, একইভাবে স্বাভাবিকভাবেই যারা আমাদের দেশ নিয়ে চিন্তা ভাবনা করে, ডোনার এজেন্সিজ আছে, তারপর অনেক মাল্টিল্যাটারাল এজেন্সি আছে, তাদের দৃষ্টিতেও তিনি এনেছিলেন। আর এই কথা বলতেই হবে, আমরা অনেকেই তো কনফারেন্সে যাই, যাতায়াত করি, অনেক রকম সেমিনার করি। কামরুল ইসলাম সিদ্দিকী সাহেবের সাথে আমার এক পর্যায়ে বেশ প্রায়ই দেখা হতো। আমি দেখতাম উনি কোনো সেমিনারে গেলে, কোনো কিছু একটা নতুন করলে সেই উদ্ভাবনী চিন্তাভাবনাটাকে বাংলাদেশে কিভাবে প্রয়োগ করা যায়, যেমন যে রাবার ড্যামের কথাটা উনি বললেন, এটা উনি আমাকে নিজে বলেছেন, যেটা বোধহয় চীনে উনি প্রথম দেখেন, এবং কিন্তু সেই সময় আপনার প্রযুক্তিগতভাবে মনে করা হতো যে বোধহয় বাংলাদেশের ক্ষেত্রে এটা সম্ভব হবে না, হলেও অনেক জটিলতা আছে। উনি কিন্তু প্রমাণ করলেন যে না, বাংলাদেশের ব্যাপারে হবে, এবং দেখুন একটি এরকম একটা অভিনব কাজ করেছেন। 71-এ আমাদের কতইবার জনসংখ্যা ছিল? 7.5 কোটি। কিন্তু আমরা তো এখনও যে আজকে আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে পেরেছি, এটার এই যে একটু আগে যে প্রামাণ্য চিত্রে যেটা আমরা দেখলাম, যে এই যে কৃষির ক্ষেত্রে বিপ্লব, এটা আনার ব্যাপারে কামরুল ইসলাম সিদ্দিকী সাহেব, এবং বিদ্যুতের ব্যাপারে, সে এই যে সামগ্রিক ব্যাপারে যখন এরকম একটা অবদান একজন ব্যক্তি রাখেন, তিনি শুধু একটা ব্যক্তি থাকেন না, একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। তিনি তার নিজের জীবনে তাই হয়েছিলেন এবং দৃষ্টি আকর্ষণ করেছিলেন দেশের ভিতরে এবং বাইরে। আমি ফিরে আসবো ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছে। আসার আগে আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে অপেক্ষা করছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। জনাব তোফায়েল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমাদের প্রশ্ন, যে স্থানীয় সরকার আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি, এর বিকাশে কামরুল ইসলাম সিদ্দিকের অবদানকে আপনি কিভাবে দেখেন? কামরুল ইসলাম সিদ্দিক একজন প্রকৌশলী হওয়া সত্ত্বেও ওনার প্রকৌশল বিভাগটাকে ওনার কাজের অংশ হিসেবে রেখে উনি কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠান, যে জনপ্রতিনিধিত্বশীল যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের দিকে ওনার একটা বিশেষ ধরনের আকর্ষণ ছিল। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, আমি ওনাকে সাধারণত ওনার সাথে আমার যোগাযোগ শুরু হয় 1981 সালের পর থেকে। 1991-92 সালে যখন উপজেলা পরিষদ বাতিল হয়, নাজমুল হুদা সাহেবের নেতৃত্বে যে কমিটি হয়, সেই কমিটির রিপোর্টের পরে আমরা একটা গ্রুপে কাজ করার সুযোগ পেয়েছিলাম। তো ওই সময় দেখেছি যে উপজেলা পরিষদটাকে রাখার জন্য, এটা কন্টিনিউ করার জন্য ওনার একটা আকুতি, উনি কিরকম ভাবে এটা করার চেষ্টা করেছেন। আরেকটা ঘটনা হচ্ছে, আপনি নিজেই বলেছেন আপনার উপস্থাপনায় যে পত্রপত্রিকার খবর দেখে উনি যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করতেন। আমি 1992 কি 93 সালে একবার সকালে ওনার টেলিফোনে ঘুম থেকে জেগে উঠি। তো আমি বুঝতে পারছিলাম না যে কি ঘটনা ঘটলো। কামরুল ইসলাম সিদ্দিক আমাকে এত সকালবেলা ফোন করলেন। ওনার একটা অভ্যাস ছিল, খুব সকালে পত্রিকা পড়েই কিন্তু উনি সব জায়গায় ফোন করতেন। ওই দিন দৈনিক সংবাদ আমার কাছে লেখা ছিল, যেখানে ইউনিয়ন পরিষদের যে কমপ্লেক্স বিল্ডিংটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম একটা বিল্ডিং এই যে বিষয় হয়তো এখানে ছিল এই আর্টিকেলটাতে। উনি সাথে সাথে ফোন করে আমাকে বললেন যে গবেষণার উদাহরণ দিয়ে আপনি আজকে সংবাদে লেখাটা লিখেছিলেন, সেই গবেষণার রিপোর্টটা আজকে আমার প্রকৌশলী যিনি আছেন কুমিল্লা, আপনার কাছে এখনই যাবে, তাকে এটা দেন, আমি আজকে 10টার মধ্যে এটা চাই। আমি আশ্চর্য হলাম যে 7:30টার মধ্যেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কুমিল্লা আমার বাসায় চলে আসলেন। আমি অফিসে গিয়ে এটা খুঁজে রেখে রিপোর্টটা দিলাম, ওনার কাছে এটা পৌঁছানো হলো, এবং 6 মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদের একটা কয়েকটা নকশা উনি তৈরি করে তার
পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে উনি এটা উদ্বোধন করলেন, এবং এই ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স গুলো যারা সারা দেশে দেখতে পাচ্ছেন, প্রায় 3,500 উপরে এই কামরুল ইসলাম সিদ্দিকের কিন্তু একটা বিরাট একটা অবদান, যে ইউনিয়ন পরিষদ গুলোকে শক্তিশালী করার জন্য যে একটা দোতলা ভবনের প্রয়োজন, খুব সুন্দর একটা নকশা করা, এটা উনি করেছিলেন। আমি আরেকটা জিনিস বললাম, কথাটা শেষ করবো, আমি জানি আপনার সময় খুব, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, কথা বলতে হচ্ছে। সারা বাংলাদেশে পল্লী অবকাঠামো, পল্লী ভৌত অবকাঠামো গঠনে যেমন অবদান রেখেছেন, উনি সাথে সাথে এলজিডি তার 2টো নতুন সেক্টর ওপেন করে দিয়েছেন। একটা হচ্ছে নগর উন্নয়ন, একটা সেক্টর হিসেবে উনি এটা প্রতিষ্ঠা করেছেন। এখন নগর উন্নয়ন, নগর পরিকল্পনা এগুলো উনি করছেন এই এলজিডির মাধ্যমে। আর একটা কাজ করেছেন পানি সম্পদ উন্নয়ন। পানি সম্পদ উন্নয়নের জন্য সারা দেশে পানি সম্পদ উন্নয়নের নতুন মডেল কিন্তু এলজিডিকে উপহার দিয়েছেন। আমার সৌভাগ্য হয়েছে ওনার এই প্রকল্পে প্রায় 8-10 বছর কাজ করতে। ধন্যবাদ জনাব তোফায়েল আহমেদ আপনাকে আপনার আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমি এই পর্যায়ে ডক্টর হোসেন জিল্লুর রহমান আবার ফিরে আসি। ডক্টর তোফায়েল আহমেদও কিন্তু আপনাদের মতোই মূল্যায়ন করলেন যে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে তার অসাধারণ অবদান, বিশেষ করে ইউনিয়ন পরিষদ ভবন, এরকম অনেক কিছু। যদিও গ্রামের প্রতিটি বাড়িতে তিনি কিন্তু নতুন করে গ্রামীণ অল্প খরচে বিল্ডিং বানানোর একটা প্রকল্প তার ছিল, যেটা পুরোপুরি বাস্তবায়ন আর হয়নি। আমি এই মুহূর্তে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, সেটা হলো যে তার আরেকটি ভিন্ন রকম বিষয় ছিল, এবং আপনি জানেন যে তিনি SM সুলতান শিল্পী, তার কথা পত্রিকায় পড়ে তিনি সেখানে ছুটে চলে যান। তিনি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিভিন্ন যেই স্থানগুলো আছে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন, এবং সড়ক নির্মাণ সহ অনেক অবকাঠামোগত উন্নয়ন পরিবর্তন তিনি করেন। তিনি হুমায়ুন আহমেদের কথা তার বাড়ির সড়ক নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন। তিনি কবি নির্মলেন্দু গুণের ডাকে সাড়া দেন। তিনি বেলাল ব্যাগের আহ্বানে সাড়া দিয়ে উন্নয়ন কাঠামোতে ছুটে যান। এই যে ব্যতিক্রম একটি দৃষ্টান্ত, লালনের যে বিষয়টি ছিল, সেখানে সেই নির্মাণের ক্ষেত্রে তার অবদান আছে। এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি ওই আগে যেটা বলছিলাম, প্রকৌশলকে আমরা যেটাকে একটা খুব হাতুড়ে জিনিস চিন্তা করি, এই যে তার শৈল্পিক দৃষ্টিভঙ্গিটুকু, শৈল্পিক। এবং আমি যখন এলজিডির প্রধান ভবনে প্রথমবার যখন যাই, তখন একটা জিনিস আমাকে আকৃষ্ট করেছিল যে মূল ফটকের বাঁ পাশে একটা বড় ধরনের গাছ, ওটা একটু খোঁজ নিয়েছিলাম, এবং ওটা অ্যাকচুয়ালি যখন বিল্ডিংটা বানানো হচ্ছিল ওই গাছটা আগে থেকে ছিল। কামরুল ইসলাম সিদ্দিকের বিশেষ আদেশে ওটাকে কাটা হয়নি। এবং পরবর্তীতে আমি যখন এলজিডির বিভিন্ন উপজেলা পর্যায়ের অফিস যাই, প্রত্যেক জায়গায় দেখেছি এলজিডির অফিসে, বিশেষ করে এলজিডির অফিসে প্রত্যেকটা অফিসের সাথে একটা বাগান আছে, এবং বাগানে ফুল থেকে শুরু করে এই যে পরিবেশগত একটা উপলব্ধি, একটা আপনি যে ঐতিহ্যের প্রতি একটা আকর্ষণ, এগুলো ওনার সার্বিক ব্যক্তিত্বের মধ্যে শুধু অবকাঠামোর মধ্যে থাকলে হবে না। এবং আজকে এই অনুষ্ঠান আপনারা যে আজকে করছেন, এটার আমি মনে করি অন্যতম গুরুত্ব হবে যে আজকে শুধু স্মৃতিচারণের জন্য আমরা এটা যদি শেষ করে দিই ঠিক হবে না। আজকের বাংলাদেশে কামরুল ইসলাম সিদ্দিকীদের মতো কর্মবীরদের আমাদের নতুন করে এরাই জন্য নতুন করে ন্যাশনাল হিরো হয়। ধন্যবাদ। ওনার মতো করে আমিও বলছি যে 2013 স্বাধীনতা পদক যদি কেউ পেতে হয় মরণোত্তর, এটা কামরুল ইসলাম সিদ্দিকী। ধন্যবাদ। আমিও আপনাদের সঙ্গে একমত পোষণ করে আমাদের আরেকজন আমাদের সঙ্গে এই মতো টেলিফোনে আছেন, তিনি হলেন যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার। ডক্টর বদিউল আলম, হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর বদিউল আলম মজুমদার, আমি যতটা জানি জনাব কামরুল ইসলাম সিদ্দিকীর সঙ্গে আপনার অসাধারণ একটি ব্যক্তিগত সম্পর্কও ছিল, এবং তিনি আপনার সঙ্গে বিভিন্ন বিষয়ে শেয়ার করতেন। এই যে তার সঙ্গে আপনার যে সম্পর্ক, এবং সম্পর্কের মধ্য দিয়ে তাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন দেশের উন্নয়ন এবং অন্যান্য খাতে? ওকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, কামরুল ইসলাম সিদ্দিকীর সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কটা ছিল বহুত দিনের, এবং তার সাথে বিভিন্ন বিষয়ে আমার আলাপ আলোচনা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা একত্রে কাজ করারও চেষ্টা করেছি। তিনি একজন অসাধারণ ব্যক্তি ছিলেন। তার মতো একটু সংক্ষেপে বলতে হবে আপনাকে আমাদের সময়ের জন্য। জি, একটু সংক্ষেপে একদম শেষ করতে হবে আমাদেরকে। জি, তিনি একজন অসাধারণ ব্যক্তি ছিলেন, অত্যন্ত পরিকর্মা, একজন কর্মবীর, অসাধারণ উদ্যোগী ছিলেন। এবং একটা উদাহরণ হলো, যেমন আমরা একটা আয়োডিনের ক্যাম্পেইন করছিলাম উত্তরবঙ্গে, সেই আয়োডিনের বসবাসে এবারে ক্যাম্পেইন করছিলাম। তিনি আমার সাথে পরিচয় হয় এইভাবে, তিনি আমাকে বের করেছিলেন, বের করে ওই কর্মকাণ্ডে সহায়তা করেছিলেন। গাইবান্ধা ডিস্ট্রিক্টে সেই অনুষ্ঠানটা সেই কাজটার আয়োজন করেছিলেন। এবং এছাড়াও আমার সর্বশেষ দেখা হয়
আপনার যতটুকু মনে পড়ে 2007 সালে আমি টিভিতে একটা প্রোগ্রাম করতাম জনতার কথা। তিনি অসুস্থ শরীরে ওই জনতার কথা অংশগ্রহণ করতে তিনি বিটিভির ছিলেন। তিনি তার একটা বিরাট স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে কতগুলো প্রতিষ্ঠান গড়ে তোলার এবং বাংলাদেশের এই অবকাঠামোর ক্ষেত্রে বিশেষত তিনি এই সমস্যাটা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি সফল হয়েছিলেন। তো আমি মনে করি যে কামরুল ইসলাম সিদ্দিকীর কাছ থেকে যেটা আমরা শিখতে পারি সেটা হলো একজন মানুষ যদি বড় প্রত্যাশা লালন করে এবং এর প্রতি নিবিষ্ট থাকে সেটা বাস্তবায়ন করতে পারে। ধন্যবাদ জনাব বদিউল আলম মজুমদার। জি, তাহলে তার পক্ষে বড় কিছু অর্জন করা সম্ভব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি শুধু আপনাদের দুজনকে আপনাদের অল্প মানে শেষ আপনাদের মূল্যায়নটি শেষ করবো, একদম বলে দ্রুত শেষ করবেন আপনি। প্রথম হোসেন জিল্লুর রহমান, পরে আবুল হাসান চৌধুরী। একটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা আছে ডুয়েডাবলে, ওখান থেকে আমরা বাংলাদেশের 40 বছরের পরিবর্তনের অর্থনীতির পরিবর্তনের একটা খতিয়ানমূলক আন্তর্জাতিক একটা পাবলিকেশন করছি। সেখানে 12টার মতো আমরা যাদের বলছি ড্রাইভার্স অফ চেঞ্জ, তার মধ্যে অন্যতম একটা ড্রাইভারকে আমরা চিহ্নিত করেছি কামরুল ইসলাম সিদ্দিক। এবং আমরা আশা করি যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে যেই রিকগনিশন ওনাকে আমরা দিইনি, দেরিতে হলেও শুধু রিকগনিশন দেয়া না, ওনার উদাহরণ ধরে আমরা যে বাংলাদেশের নতুন পরিবর্তনগুলো প্রয়োজন সেই অনুপ্রেরণাগুলো আমরা ওনার থেকে নিব। আমরা ধন্যবাদ আপনাকে জনাব আবুল হাসান চৌধুরী। তার জীবদ্দশায় তিনি যেভাবে অনুপ্রাণিত করতে পেরেছিলেন, উদ্বেলিত করতে পেরেছিলেন, উচ্ছ্বসিতভাবে নিজের কাজের মাধ্যমে, আশা করব এই অনুষ্ঠানের মাধ্যমে, এরকম আলোচনার মাধ্যমে আজকের প্রজন্ম এগিয়ে আসবে এবং সবচেয়ে বেশি উনিও বোধহয় যেখানে আছেন সেখান থেকে তৃপ্তি পাবেন যদি আজকে আমরা নতুন কামরুল ইসলাম সিদ্দিকীর মতো লোক আমাদের ভিতরে খুঁজে পাই, এবং ইনশাল্লাহ আমরা সেটা পাবো। এবং সেই জন্য আমি মনে করি আজকের এই অনুষ্ঠান এবং আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আসলে আমাদেরও এই প্রত্যাশা যে তার সঠিকভাবে মূল্যায়ন হবে এবং রাষ্ট্রীয়ভাবে তার মূল্যায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ এই ধরনের একজন মানুষের মূল্যায়ন যদি করা হয়, আমি হোসেন জিল্লুর রহমানের সাথে একমত যে আগামী দিনে আমরা নতুন করে কামরুল ইসলাম সিদ্দিকের মতো মানুষকে পাবো যদি তাকে মূল্যায়ন সঠিকভাবে করা হয়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন প্রিয় প্রাঙ্গণ আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি। আবারও অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল সকাল 6:20 এবং রোববার রাত 11:20 অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথি কিংবা অন্য কোনো উপস্থাপকের সঙ্গে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।